গুড মর্নিং স্টুডেন্ট, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শুরু করছি আজকে পরীক্ষাগার ও শিল্পে অজৈব রসায়নের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই আমরা আলোচনা করব সাধারণ অবস্থায় নাইট্রোজেন নিষ্ক্রিয় কেন। নাইট্রোজেন এর রাসায়নিক সক্রিয়তা খুবই কম। নাইট্রোজেনের বিয়োজন শক্তি 225.8 কিলো ক্যালোরি পার মোল। এটি তুলনামূলকভাবে অক্সিজেন বা ফ্লুরিনের চাইতে অনেক বেশি। দুটি নাইট্রোজেন পরমাণু অণু গঠনের সময় সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়। নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। এই 5টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন বন্ধন তৈরি করতে ব্যবহৃত হয় এবং দুটি নিঃসঙ্গ অবস্থায় থাকে। এই সমযোজী ত্রিবন্ধন অত্যন্ত সুস্থিত। একে ভাঙতে প্রচণ্ড শক্তির প্রয়োজন। 1 মোল নাইট্রোজেন গ্যাসকে ভাঙতে 225.8 কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন। এই জন্য নাইট্রোজেন গ্যাস এর রাসায়নিক সক্রিয়তা খুবই কম। তবে উচ্চ উষ্ণতায়, যে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটি সামান্য বিয়োজিত হয় এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ট্রাম গাড়ির পেন্ডোগ্রাফ ও তড়িৎবাহী তারের মধ্যে সম্পর্ক ছিন্ন হলে এক বাদামি বর্ণের ধোঁয়া উৎপন্ন হয় কেন? তোমরা যারা কলকাতা বেড়াতে গিয়েছো নিশ্চয়ই ট্রামে চেপেছো। ট্রামে এখানে একটি পেন্ডোগ্রাফ লাগানো থাকে, যা উপরে ইলেকট্রিক তারের সঙ্গে স্পর্শ করে। এই তড়িৎ শক্তির সাহায্যেই ট্রাম চলাচল করে। এখানে পেন্ডোগ্রাফ ও তড়িৎবাহী তারের সংযোগ যদি ছিন্ন হয়, তাহলে এখানে এক ধরনের বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। তোমরা জানো যে নাইট্রোজেন গ্যাস এমনিতে সাধারণ অবস্থায় নিষ্ক্রিয় প্রকৃতির, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কিন্তু অতি উচ্চ উষ্ণতায়, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড বর্ণহীন গ্যাস উৎপন্ন করে। পরবর্তীতে এই নাইট্রিক অক্সাইড গ্যাস অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এই গ্যাসটির বর্ণ হচ্ছে বাদামি। তাই ট্রাম গাড়ির পেন্ডোগ্রাফ ও তড়িৎবাহী তারের মধ্যে সম্পর্ক ছিন্ন হলে এখানে প্রথমে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় এবং নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে আবার যুক্ত হয়ে এই বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইডের ধোঁয়া উৎপন্ন হয়। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটি জলে দ্রবীভূত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এই শিল্প প্রস্তুতি সংশ্লেষণ এবং লাব-ল্যাং পদ্ধতিতে হয়। এখন পরীক্ষাগারে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কিভাবে প্রস্তুত করা হয়? তাহলে এই প্রশ্নের উত্তরে প্রথমে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ এর সঙ্গে ঘন
বা গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে সোডিয়াম বাইসালফেট NaHSO4 এবং হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড এর সঙ্গে গাঢ় বা ঘন সালফিউরিক অ্যাসিডকে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে সোডিয়াম বাইসালফেট এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে জল যুক্ত করলে এটি জলে দ্রবীভূত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এবারে আমরা আলোচনা করব যে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে। তোমরা নবম শ্রেণীতে পড়েছ সিলভার নাইট্রেট এর সঙ্গে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হয় তাহলে সিলভারের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে সিলভার ক্লোরাইড সাদা দইয়ের মতো অধক্ষেপ উৎপন্ন হয় এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই সিলভার ক্লোরাইড দ্রবণ নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য। তবে অধক্ষেপটি এই সিলভার ক্লোরাইডের অধক্ষেপটি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য। এই পরীক্ষা দ্বারা আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করতে পারব। সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যুক্ত করা হয় তাহলে সাদা দইয়ের মতো সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই নাইট্রিক অ্যাসিড সিলভার ক্লোরাইডে অদ্রাব্য। সিলভার ক্লোরাইড এই নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য এবং এই সিলভার ক্লোরাইড অধক্ষেপটি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য। পরীক্ষাগারে নাইট্রিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা হয় অথবা চিলি সল্টপিটার থেকে কিভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করবে। চিলি সল্টপিটারের সংকেত হলো সোডিয়াম নাইট্রেট। এই সোডিয়াম নাইট্রেটের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে সোডিয়াম হাইড্রোজেনের সাথে যুক্ত হবে এবং তারপরে সালফেটের সঙ্গে সোডিয়াম বাইসালফেট এবং হাইড্রোজেন নাইট্রেটের সাথে যুক্ত হয়ে HNO3 নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। এভাবে পরীক্ষাগারে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে চিলি সল্টপিটারের সংকেত কি, তাহলে এর উত্তর হলো
NaNO3 সোডিয়াম নাইট্রেটকে চিলি সল্টপিটার বলে। পরীক্ষাগারে এই চিলি সল্টপিটার বা সোডিয়াম নাইট্রেটের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে মিশিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে সোডিয়াম বাইসালফেট এবং নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে? তো গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে সামান্য স্টার্চ মিশিয়ে পাতিত করলে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস স্টার্চ, একে যদি পাতিত করা হয় তাহলে ধূমায়মান HNO3 উৎপন্ন হয়। এই ধূমায়মান নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ট্রাই অক্সাইড এই দুটি গ্যাস মিশ্রিত থাকে। এর জন্য এর বর্ণ হলুদ বা বাদামি রঙের হয়। এই ধূমায়মান নাইট্রিক অ্যাসিড থেকে সর্বদাই নাইট্রোজেন ডাই অক্সাইড ধোঁয়া আকারে বেরোতে থাকে, তাই একে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে। নাইট্রিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে? বা 1 নম্বরের জন্য আসে যে বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয় এবং বলয় পরীক্ষায় যে বলয়টি উৎপন্ন হয় তার রাসায়নিক নাম ও সংকেত কী? পরীক্ষাগারে সাধারণত বলয় পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করা হয়। একটি টেস্ট টিউবে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট এবং তার সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সমসত্ব মিশ্রণ নেওয়া হয়। এর উপরে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে ধীরে ধীরে যোগ করলে এই সংযোগ স্থলে একটি রিংয়ের মতো একটি বলয় তৈরি হয়। এই বলয় পরীক্ষা দ্বারা নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করা হয়। তাহলে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, এর উপরে ধীরে ধীরে যদি সালফিউরিক অ্যাসিড ঢালা হয় তাহলে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে দ্রবণের ফেরাস সালফেট ও নাইট্রিক অক্সাইড এটি যুক্ত হয়ে FeSO4NO উৎপন্ন হয়। এটির নাম হলো নাইট্রোসো ফেরাস সালফেট। তাহলে বলয় পরীক্ষায় যে বলয়টি গঠিত হয় তার সংকেত হলো FeSO4NO। এর রাসায়নিক নাম হলো নাইট্রোসো ফেরাস সালফেট। তবে আধুনিক মতে যে বলয়টি তৈরি হয় তার সংকেত
এখানে জলের অণু 5টি আছে। তো রসায়নে পেন্ট মানে হলো 5, আর জলকে অ্যাকুয়া বলা হয়। পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো ফেরাস সালফেট। এটি আধুনিক মতে এই বলয় পরীক্ষায় যে বলয়টি তৈরি হয় তার রাসায়নিক সংকেত এবং নাম। নাইট্রিক অ্যাসিডকে আরও একটি পরীক্ষার সাহায্যে শনাক্ত করা হয় যে কপার বা তামার কুচির সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড যুক্ত করে তাপ প্রদান করলে কিউপ্রিক নাইট্রেট এবং বাদামি রঙের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই পরীক্ষার সাহায্যেও আমরা নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করতে পারব। রাসায়নিক সমীকরণটি হলো কপার, এর সঙ্গে 4 অণু গাঢ় নাইট্রিক অ্যাসিড। এটিকে যদি উত্তপ্ত করা হয় তাহলে Cu কিউপ্রিক নাইট্রেট, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। ব্যালেন্সের জন্য এখানে 2। এই কিউপ্রিক নাইট্রেটটা হচ্ছে নীল বর্ণ, আর নাইট্রোজেন ডাই অক্সাইড হচ্ছে বাদামি বর্ণ। এই পরীক্ষার সাহায্যেও আমরা নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করতে পারব। অম্লরাজ বা অ্যাকুয়া রিজিয়া কি? সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড পৃথকভাবে সোনা বা প্লাটিনামকে গলাতে বা দ্রবীভূত করতে পারে না, কিন্তু 1 ভাগ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে নাইট্রোসিল ক্লোরাইড NOCl প্লাস জায়মান ক্লোরিন উৎপন্ন হয়। ক্লোরিনের আণবিক সংকেত হলো Cl2। এই অম্লরাজ প্রস্তুতির সময় 1 ভাগ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে নাইট্রোসিল ক্লোরাইড এবং জায়মান ক্লোরিন উৎপন্ন হয়। এই জায়মান ক্লোরিন সোনা বা প্লাটিনামকে গলিয়ে দিতে পারে। এই সোনা বা প্লাটিনামকে গলাতে অম্লরাজ বা অ্যাকুয়া রিজিয়া ব্যবহার করা হয়। তাহলে 1 ভাগ নাইট্রিক অ্যাসিড ও 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকেই অম্লরাজ বা অ্যাকুয়া রিজিয়া বলে। এটি সাধারণত স্বর্ণকারের দোকানে সোনা বা প্লাটিনামকে গলাতে সাহায্য করে। নিষ্ক্রিয় লোহা কি বা কাকে বলে? একটি লৌহদণ্ডকে নাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি ডোবানো হয় তাহলে নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে ফেরোসোফেরিক অক্সাইড এর একটি পাতলা আস্তরণ তৈরি করে, ফলে লোহা অ্যাসিডের সংস্পর্শে আসতে পারে না এবং বিক্রিয়াটি বন্ধ হয়ে যায়। এই জন্য ওই লোহাকে নিষ্ক্রিয় লোহা বলে। এই নিষ্ক্রিয় লোহা Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড, এটি FeO এবং Fe2O3 ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইডের মিশ্রণ। তাহলে নাইট্রিক অ্যাসিডের
দ্রবণে যদি একটি লৌহদণ্ডকে ফেলা হয় তাহলে এর উপরে Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড বা ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইডের একটি আস্তরণ পড়ে, ফলে এই লোহা অ্যাসিডের সংস্পর্শে আর আসতে পারে না, তাই বিক্রিয়াটি বন্ধ হয়ে যায়। এই জন্য এই লোহাকে বলা হয় নিষ্ক্রিয় লোহা। ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কাকে বলে? স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাই অক্সাইডকে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে শোষণ করানো হয়। এর ফলে একটি তৈলাক্ত পদার্থ উৎপন্ন হয়। এই তৈলাক্ত পদার্থটিকেই ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে। সালফার ট্রাই অক্সাইড এর সঙ্গে H2SO4 এর গাঢ় 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটি যুক্ত হয়ে H2SO7 একে বলা হয় ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে? বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে বেরিয়াম সালফেটের একটি সাদা অধক্ষেপ পড়ে। এই পরীক্ষার সাহায্যেই সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করা হয়। বেরিয়াম ক্লোরাইডের সংকেত হলো BaCl2। এর সঙ্গে যদি সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হয় তাহলে বেরিয়ামের সঙ্গে সালফেট যুক্ত হয়ে বেরিয়াম সালফেট প্লাস HCl এর একটি সাদা অধক্ষেপ পড়ে। এই পরীক্ষা দ্বারাই সাধারণত সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করা হয়। স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাই অক্সাইডকে সরাসরি জলের সঙ্গে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করা যাবে কি না? সালফার ট্রাই অক্সাইডকে জলের সঙ্গে সরাসরি মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না। সালফার ট্রাই অক্সাইড এবং জল এটি মিশালে H2SO4 প্রস্তুত করা যায় না, কারণ এই বিক্রিয়াটি হচ্ছে একটি তাপ উৎপাদক বিক্রিয়া। এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, ফলে জল এবং সালফার ট্রাই অক্সাইড এই দুটোই বাষ্পীভূত হয়ে যাবে। বাষ্পীভূত হয়ে ঘন কুয়াশার সৃষ্টি করবে। এই জন্য সালফার ট্রাই অক্সাইড অনেকটা নষ্ট হয়ে যায় এবং সালফার ট্রাই অক্সাইড এবং জলের এই মিশ্রণকে ঘনীভূত করে শীতল করলে সালফার ট্রাই অক্সাইডকে জল থেকে পৃথক করা যায় না। আর 2 নম্বর, যে সালফার ট্রাই অক্সাইডের সঙ্গে জল মিশলে সালফিউরিক অ্যাসিড কিছু উৎপন্ন হয়, এটি আবার তাপে বিয়োজিত হয়ে সালফার ডাই অক্সাইড, জল এবং অক্সিজেন উৎপন্ন করে। এই দুটি কারণে
স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাই অক্সাইডকে সরাসরি জলের সঙ্গে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না। এই সালফার ট্রাই অক্সাইডকে প্রথমে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে শোষণ করালে পাইরো সালফিউরিক অ্যাসিড H2H2O7 বা ওলিয়াম তৈরি হয়। এই ওলিয়ামে প্রয়োজন মতো জল মিশিয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। স্পর্শ পদ্ধতিতে সালফার ডাই অক্সাইডের জারণের জন্য প্লাটিনাম ব্যবহারের একটি সুবিধা এবং একটি অসুবিধা লেখো। স্পর্শ পদ্ধতিতে সালফার ডাই অক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে। এক্ষেত্রে অনুঘটক হিসাবে প্লাটিনাম বা প্লাটিনাইজড অ্যাসবেস্টস যদি ব্যবহার করা হয় তাহলে সালফার ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেন জারিত হয়ে 100% সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করবে এবং বিক্রিয়ার শেষে প্লাটিনামকে পুনরুদ্ধার করা যাবে। এটি হচ্ছে প্লাটিনাম অনুঘটকের প্লাটিনাম বা প্লাটিনাইজ অ্যাসবেস্টাস অনুঘটক ব্যবহারের সুবিধা এবং অসুবিধা হচ্ছে যে এখানে যদি অশুদ্ধি হিসাবে অক্সিজেনের সঙ্গে ধূলিকণা বা আর্সেনাস অক্সাইড এই দুটি যদি থাকে তাহলে প্লাটিনামের কার্যক্ষমতাটাকে নষ্ট করে দেবে, ফলে প্লাটিনাম রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হতে থাকবে এবং বিক্রিয়ার গতি কমে যাবে এবং বিক্রিয়ার শেষে এই অশুদ্ধিগুলো থাকার দরুন প্লাটিনামকে আর পুনরুদ্ধার করা যাবে না। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে অনুঘটক হিসাবে প্লাটিনাইজড অ্যাসবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড এই দুটির মধ্যে কোনটি বেশি উপযোগী, তাহলে সেক্ষেত্রে উত্তরটি হবে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড। এখানে একটি প্রশ্ন যে স্পর্শ পদ্ধতিতে সালফার ডাই অক্সাইডের জারণের জন্য ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড ব্যবহারের সুবিধা কি? তাহলে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড এই যে সহজলভ্য, সহজেই পাওয়া যায় এবং এটি দামেও সস্তা, তাই ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইডকে ব্যবহার করা হয়। এবং অসুবিধা হচ্ছে বিক্রিয়ার শেষে যদি অশুদ্ধি থাকে তাহলে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইডকে পুনরুদ্ধার করা যায় না। এই জন্য এই সহজলভ্য এবং সস্তার জন্যই সাধারণত স্পর্শ পদ্ধতিতে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইডকে অনুঘটক হিসাবে বেশি ব্যবহার করা হয়। শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটককে বিচূর্ণ অবস্থায় রাখা হয় কেন, বা অনুঘটক কেন ব্যবহার করা হয়? গ্যাসীয় বিক্রিয়কের অণুগুলি যখন কঠিন অনুঘটকের সংস্পর্শে আসে
তখন অনুঘটকের পৃষ্ঠতলে উপস্থিত পরমাণুগুলোর সঙ্গে এই বিক্রিয়কের অণুগুলো বা পরমাণুগুলো যুক্ত হয়ে এক প্রকার রাসায়নিক বন্ধন, এক প্রকার দুর্বল রাসায়নিক বন্ধন গঠন করে। এভাবে বিক্রিয়ক অণুগুলি বা পরমাণুগুলি অনুঘটকের উপর অধিশোষিত হয় এবং অধিশোষণের ফলে একটি স্তরের সৃষ্টি হয়। একে রাসায়নিক অধিশোষণ বলে। এই অধিশোষণের ফলে বিক্রিয়ার পথ সুগম হয়। বিচূর্ণ অবস্থায় থাকার জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে শোষিত অণুর সংখ্যা বৃদ্ধি পায়। ফলে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। রাসায়নিক বিক্রিয়ার হার অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে অধিশোষণ বৃদ্ধি হবে এবং রাসায়নিক বিক্রিয়াও দ্রুত গতিতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এই পরীক্ষাগারে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি এবং তার ভৌত রাসায়নিক ধর্ম এবং শনাক্তকরণ এবং তার সঙ্গে হাইড্রোক্লোরিক, নাইট্রিক এবং সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি এবং এই অধ্যায়ে আনুষঙ্গিক সিলেবাসের বাইরেও আমি কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে এই আলোচনা করলাম। তোমরা এগুলোকে একটু ভালো করে পড়বে। বিশেষ করে কেমিস্ট্রিতে যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে এগুলোকে ভালো করে ব্যালেন্স করে তোমরা আয়ত্ত করবে, তাহলে এগুলো মনে থাকবে। এর পরবর্তীতে আমরা দশম শ্রেণীর শেষ অধ্যায় জৈব রসায়ন এই বিষয়ে আমরা আলোচনা করব।